অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মেনকা আমাকে ব্ল্যাকমেল করছে প্রীতি, বলছে যদি আমি মামুনিকে বাড়ি ফেরাতে চাই তাহলে জাপানের কন্ট্রাক্টটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর মেনকা খুব ডেসপারেট, ও যখন ইচ্ছে মনে হবে ও মামুনির ক্ষতি করে দেবে। আমার মনে হয় এই প্রজেক্টটা আর আমাদের হাতে নেই প্রীতি। দি ভাই, এটা কিন্তু বাবার ড্রিম প্রজেক্ট। তার থেকেও মামুনি আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটা পেলে বাবা যত না খুশি হবে তার থেকেও বেশি খুশি হবে মামুনি বাড়িতে ফিরে এলে। সবার আগে আমাদের মামুনিকে বাড়ি ফিরিয়ে আনতে হবে, পরে যা হবে সেগুলো পরে ভাবা যাবে। তুই আপাতত বাবার সাথে কথা বল প্রীতি। একদম না, বাবার সাথে এখন এই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না। ডাক্তারবাবু বারণ করে দিয়েছে বাবা যাতে কোনোভাবে কোনো মানসিক চাপ না নেয়। এমনকি বাবাকে এটাও জানানো যাবে না যে মাকে মেনকাই কিডন্যাপ করেছে। যেভাবেই হোক এই প্রবলেমটা আমাদেরকেই সলভ করতে হবে। ঠিক আছে, মামুনির কথা নয় নাই বললাম, কিন্তু এই জাপানের কন্ট্রাক্টটা যে আমরা ছেড়ে দেব এটা তো বাবাকে জানাতে হবে প্রীতি। ছেড়ে দেবো মানে? এই ডিসিশনটা আপনি একদম নেবেন না। এই প্রজেক্টটা আপনার কাছে চ্যালেঞ্জ। তারা যে করি হোক আপনি এই অপরচুনিটিটা মিস করবেন না প্লিজ। বাবার অ্যাকসেপ্টেন্সের থেকে বেশি আমার কাছে মামুনির ফিরে আসাটা ইম্পর্টেন্ট। প্রীতি তুই চল, বাবার সাথে কথা বলবি, চল। দি ভাই প্লিজ প্রীতি আমার কথাটা শোন, চল। বাবা, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, আমারও তোর সাথে কিছু কথা আছে। আয় মা, বস বস। প্রীতি, বিশ্বাস কর আমি আজকে মধুজার গলার আওয়াজ শুনতে পেয়েছি। ও ওখানেই ছিল। আমি জানি না তোরা ওকে কেন দেখতে পেলি না। আমার মন বলছে ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। প্রীতি, তুই আর টেনশন করিস না। তুই তোর সম্পূর্ণ ফোকাস আমাদের এই প্রজেক্টটাতে দে। এটা আমার ড্রিম প্রজেক্ট। তুই যদি এই প্রজেক্টটা আমায় পাইয়ে দিতে পারিস তাহলে আমি যে কত খুশি হব সেটা আশা করি তোকে আর বলে বোঝাতে হবে না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি বুঝতে পারছি তুই আমার কত খেয়াল রাখছিস, কত সেবা করছিস। কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব তুই যদি আমার বিজনেসটাকে সিরিয়াসলি ডিল করিস। এই প্রজেক্টটা যেভাবেই হোক আমাদের পেতে হবে প্রীতি। আমি সব থেকে বেশি খুশি হব যদি আমার শেষ না করা কাজটা তুই আমার হয়ে শেষ করিস এবং সাকসেসফুলি শেষ করিস। যে প্রজেক্টের জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত খেটে গেছি সেই প্রজেক্টটা যদি তোর হাত ধরে আমার কাছে আসে তাহলে সেটা আমার কাছে অনেক বড় গিফট হবে রে। এই এত বড় প্রজেক্ট, অনেক বাধা আসবে, কিন্তু মাথা ঠান্ডা করে সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, বুঝেছিস? খেয়াল রাখিস তোর ফোকাসটা যেন সরে না যায়। আচ্ছা, তুই অর্জুনের পাখির চোখের গল্পটা জানিস? অর্জুন গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখত। শুধু অর্জুন নয়, ওর কৌরব এবং পাণ্ডব ভাইয়েরাও গুরু দ্রোণাচার্যের শিষ্য ছিল। একদিন গুরু দ্রোণাচার্য একটা পাখির চোখ দেখিয়ে সবাইকে বললেন ওই পাখির চোখটায় তীর মারতে।
সবার মধ্যে কেবলমাত্র অর্জুন ওই পাখির চোখে তীর মেরেছিল। কেন জানিস? একমাত্র অর্জুন পাখির চোখটাতেই ফোকাস করেছিল, আর বাকিরা পাখির চোখের সাথেও অনেক কিছু দেখেছিল। ওদের ফোকাসটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছিল গাছ, গাছের ডাল, পাতা এসবের মধ্যে। ওই জন্য ওরা পাখির চোখে তীর মারতেই পারেনি, আর সেই জন্য অর্জুনই জিতেছিল। তোর ফোকাসটা অর্জুনের ফোকাসের মতো ঠিক হতে হবে। আগামী দিনগুলোতে আর অন্য কোনো চিন্তা মাথায় আনবি না, সব দূরে সরিয়ে ফেলে দিবি, কেবলমাত্র প্রজেক্ট নিয়েই ভাববি, কেমন? প্রীতি, তুই যদি এই প্রজেক্টটা অ্যাচিভ করতে পারিস তাহলে শুধু তুই জিতবি না, তোর থেকে বেশি আমি জিতবো। এই প্রজেক্টটা যদি পেয়ে যাই তাহলে আমি একটা পার্টি থ্রো করব, আর সেই পার্টিতে সবার সামনে অ্যানাউন্স করে বলবো যে আমার অ্যাবসেন্সে আমার মেয়ে এই প্রজেক্টটা ডিল করেছে। এটা আমার কাছে খুব গর্বের। এই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোর, পারবি না? পারবো বাবা, নিজের জন্য না হলেও তোমার জন্য আমাকে পারতেই হবে। যতই বাধা আসুক না কেন, আমি এই কন্ট্রাক্টটা নিয়েই ছাড়বো। কি রে প্রীতি, চুপ করে আছিস কেন? বল, পারবি তো? বাবা, তোমার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো বাবা। এই প্রজেক্টটা আমি তোমাকে গিফট করবই করব। ব্যাস, দ্যাটস মাই গার্ল। নাও আই এম ভেরি হ্যাপি। আমার তো মনে হচ্ছে আমি অলরেডি জিতে বসে আছি। তুই আমাদের সন্ধ্যা তারা, তুই আমাদের নতুন ভোর, স্বপ্নে আশায় বড় হবি তুই, নিজে লিখবি গল্প তোর। তুই আমাদের নয়ন তারা, তুই আমাদের প্রাণ। দিদি তোমায় ডাকছে। কেন? জানি না, গিয়ে দেখো, মাথা খেয়ে নিচ্ছে। ও আচ্ছা, যা আসছি। কি হয়েছে? কি মাথা খাচ্ছ কেন সবার? 2 মিনিট চুপচাপ বসে থাকা যায় না? না, যায় না। আমি মেনকার সাথে কথা বলতে চাই। মেনকাকে ফোনটা করে দাও। এই শোনো, তুমি না মামার বাড়িতে বেড়াতে আসোনি যে যখন যা বলবে তখন তাই আমরা মেনে নেব। ম্যাডাম ব্যস্ত থাকেন, আমরা যখন তখন ওনাকে ফোন করে ডিস্টার্ব করি না। উনি ফোন করলে কথা বলিয়ে দেব। আমিও আর তোমাদের কথা মেনে চলতে পারছি না। মেনকার সঙ্গে আমাকে কথা বলাতে হবে। মেনকাকে ফোনটা করে দাও। আজ নিচ্ছ কেন? সেদিনের পর থেকে তো মুখে দানা কাটোনি, তা সত্ত্বেও এত এনার্জি আসে কোথা থেকে তোমার? একদম গলা নামিয়ে কথা বলো। এটা আমার গলার জোর নয়, এটা আমার মনের জোর। আর একটু হলেই তো আমার মেয়ে তোমাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আমাকে চলে যেত। তোমরা তো ভয়ে আমাকে নিয়ে এখানে পালিয়ে এলে। যাদের হেরে যাবার ভয় থাকে না, তারাই পালায়। এরপরেও তোমরা ভেবে দেখো, আমার সাথে কি একই রকম ব্যবহার করে যাবে? সেটা যদি তোমরা ভেবে থাকো না, তাহলে তোমরা ভুল করছো। এর ফল কিন্তু একদম ভালো হবে না। যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে চাইছি না। মেনকাকে ফোনটা করে দাও। এই শোনো, একদম আস্তে কথা বলো, ভদ্রভাবে কথা বলো বলে দিচ্ছি। তুমি আমাদের অর্ডার করার কে? ঠিক আছে, ম্যাডামের সাথে কথা বলতে চাও তো কথা বলিয়ে দিচ্ছি ফোন, কিন্তু ওনার সাথে এইভাবে ঝাঁঝিয়ে কথা বললে না, তার ফল খুব একটা ভালো হবে না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, পূজা বলছিলাম। তো যখন তখন আমি ফোন করতে বারণ করেছি, কেন করেছো ফোন? ম্যাডাম, মধুজা আপনার সাথে কথা বলতে চাইছে, মাথা খেয়ে নিচ্ছে আমাদের সকলের। ও চাইলে আমাকে কি ওর সঙ্গে কথা বলতে হবে? পারবো না আমি, সেটা বলে দাও ওকে। অনেকবার বলেছি ম্যাডাম, কিছুতেই শুনছে না, ঝামেলা করছে, চিৎকার চেঁচামেচি করছে এখানে।
এত বড় সাহস। ফোনটা ওকে দাও। ঠিক আছে ম্যাডাম। কথা বলো। যেদিন থেকে আমি এখানে এসেছি সেদিন থেকে আমি একটাও কিছু খাইনি, মুখে কিছু দিইনি। কেন বলুন তো? এই সমস্ত খাওয়ার অভ্যেস আমার নেই। আপনি বরং একটা কাজ করুন, জানেন, আমার জন্য না কিছু রান্না করে নিয়ে আসুন। আর যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে আমি স্নান করিনি, জামা কাপড় পর্যন্ত চেঞ্জ করিনি, একটাই শাড়ি পরে আছি। আপনি যখন আসবেন তখন বরং আমার জন্য কয়েকটা ভালো শাড়ি কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? এই মধুজা, তাহলে তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। কিন্তু আপনার খেলাটা বোধহয় এবার শেষ হতে চলেছে। আমার মেয়ে কিন্তু আপনাকে কিছুতেই ছাড়বে না। নমুনা তো দেখলাম আমি। তোমার মেয়ে এলো, কিন্তু তোমার সঙ্গে দেখা হলো না। কতবার কতবার আমাকে নিয়ে পালাবেন? হ্যাঁ, আমার মেয়েকে কিন্তু আপনি কিছুতেই আটকাতে পারবেন না, কিছুতেই না। ওকে, লেটস সি। চ্যালেঞ্জ করছে? আপনি একটা ভুল করে ফেলেছেন, জানেন? আপনার সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে বলুন তো? আপনি যে আমাকে কিডন্যাপ করেছেন সেটা আপনি আমার মেয়েকে জানিয়ে ফেলেছেন, আর সেটাই আপনার সবথেকে বড় ভুল। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আপনি যে এরকম একটা ভুল চাল দেবেন সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তোমার মেয়ে যত খুশি চেষ্টা করে নিক মধুজা, তোমাকে কখনো খুঁজে পাবে না। আমার মেয়েকে একদম ছোট চোখে দেখবেন না। আপনি যে জাপানের প্রজেক্টটা পাওয়ার জন্য আমাকে কিডন্যাপ করেছেন সেটা আপনার কপালে নেই, সেটা আমার মেয়েই পাবে, আমার মেয়ে জিতবে, আর আপনি আবারও হারবেন। প্রজেক্ট আর আমার মাঝখানে যদি তোমার মেয়ে আসে, তাহলে যে তোমায় চিরকালের জন্য হারাতে হবে, এই কথাটা তোমার মেয়ে খুব ভালো করে জানে মধুজা। শুধু তো নাম্বার 1 হওয়ার স্বপ্ন দেখলেই হয় না। নাম্বার 1 হওয়ার না কোনো যোগ্যতা আপনার নেই। শুধু তো নাম্বার 1 হওয়ার স্বপ্ন দেখলেই হয় না। নাম্বার 1 হওয়ার না কোনো যোগ্যতা আপনার নেই। আমার মেয়ে না আমার থেকেও বেশি ওর বাবাকে ভালোবাসে। এটা ওর বাবার ড্রিম প্রজেক্ট। ও না আমাকে ছাড়বে, আর না ও বাবার স্বপ্নকে হারতে দেবে। তোমার নিঃশ্বাস কতক্ষণ চলছে তুমি কি জানো মধুজা? যতক্ষণ তোমার মেয়ে টেন্ডার রুমে পা রাখছে না, ঠিক ততক্ষণ। আপনার ওসব কথায় আমি না আর ভয় পাই না। আপনি যা ইচ্ছে ভাবতে পারেন। আপনার প্ল্যান A, B, C, D যা ইচ্ছে ভাবতে ভাবতে বোধহয় 26টা অ্যালফাবেটই শেষ হয়ে যাবে। কিন্তু আমার মেয়েকে আপনি কোনোভাবে হারাতে পারবেন না, আটকাতে পারবেন না আপনি আপনার মেয়েকে। আপনার ক্ষমতা থাকে তো আটকে দেখান। গোবিন্দদা, হ্যাঁ আমি এগুলো করে নিচ্ছি। হ্যাঁ, তুমি বরং এটা জামাইবাবুকে দিয়ে এসো। ঠিক আছে। যাও। বাবা বসো। জামাই দাদা, আপনার তোয়ালেটা এই যে। বাবা আমি তোমার ওষুধগুলো নিয়ে আসি। না না প্রীতি, আমি ওষুধ এখন খাবো না, পরে খাবো। ওষুধ খেলে আমার ঘুম পায়। এই নাও। দিন। প্রীতি, হ্যাঁ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। বস বস। বলো বাবা। আগামীকাল আমার ড্রিম প্রজেক্টের টেন্ডার অ্যানাউন্সমেন্ট, তাই আজকে তোর সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। বলো বাবা। প্রীতি,
তুই এই প্রজেক্টটা কিভাবে ডিজাইন করেছিস বলতো? আই মিন 20 to 30% প্রফিট রেখে করেছিস তো? না বাবা, 10% রেখেছি। কেন? আসলে বাবা, আমার মনে হয়েছে যে এই প্রজেক্টটা পাওয়া আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, প্রফিটটা নয়। এই প্রজেক্টটা আমরা পেয়ে গেলে আমরা আমাদের কোম্পানিকে ইন্টারন্যাশনালি আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের রিচ আরো অনেক বাড়বে। সেই রিচটা পেলে ইন্ডিয়াতে এরকম আরো যত প্রজেক্ট আসবে সেগুলো সবার আগে আমাদের কাছেই আসবে। আমি জানি বড় কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর সেই বড় প্রজেক্টগুলো পাওয়ার জন্য এই প্রজেক্টটাকে আমরা মডেল প্রজেক্ট হিসেবে ট্রিট করব। প্রফিট তো আছেই আর থাকবেও, কিন্তু রিচটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটা যদি আমরা সাকসেসফুলি ডান করতে পারি তাহলে আমরা আরো বড় বড় প্রজেক্ট পাবো, সবাই আমাদের চিনবে। ভেরি গুড। বিজনেস স্ট্র্যাটেজিতে তুই তো আমাকেও হারিয়ে দিলি। শোন, বিজনেসে ক্লিক করার জন্য 5টা পয়েন্ট আভেরি আমাকে শিখিয়েছিল। নাম্বার 1, লেবার ওয়েলফেয়ার। আমাদের কোম্পানির আন্ডারে যতজন লেবার কাজ করে প্রত্যেকের খোঁজ খবর রাখতে হবে, প্রত্যেককে দেখতে হবে, প্রত্যেকের সুবিধে অসুবিধে পাশে দাঁড়াতে হবে, ওদের প্রয়োজন অপ্রয়োজনে ওদের পাশে থাকতে হবে, ওদের রিকোয়ারমেন্টস কি সেটা ওরা বলার আগে ওদের কাছে পৌঁছে দিতে হবে। এমনকি ওদেরকে এমনভাবে গ্রুম করতে হবে যেন ওরা কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা না করে। আর সব থেকে ইম্পর্টেন্ট, লেবারদের লেবার হিসেবে ট্রিট করলে চলবে না। লেবারদের কলিগ হিসেবে কনসিডার করতে হবে। যখনই ওরা বুঝতে পারবে যে আমাদের তরফ থেকে ওদের জন্য ভাবা হচ্ছে, দে উইল ওয়ার্ক হার্ডার। যে কোনো কোম্পানি গ্রো করে সেই কোম্পানির লেবারদের জন্য। পয়েন্ট নাম্বার 2, কাস্টমার স্যাটিসফ্যাকশন। যে সমস্ত কাস্টমারদের থ্রু হয়ে আমাদের কাছে প্রজেক্টসগুলো আসে সেই সমস্ত কাস্টমারদের কখনো রাগাতে নেই, তাদেরকে যেভাবে হোক স্যাটিসফাই করতে হয়। কাস্টমাররা যে কোয়ালিটির প্রোডাক্ট চায় সেই কোয়ালিটিতে কোনোভাবে যেন খামতি না থাকে। ওরা যে কোয়ালিটি প্রোডাক্ট চাইবে আমরা সেই কোয়ালিটি ওদেরকে দেব, এইভাবে ওরা স্যাটিসফাইড হয়। আর ওরা যদি আমাদের প্রোডাক্টে স্যাটিসফাইড হয় তাহলে ওরা আরও 10 জনকে আমাদের প্রোডাক্টটা রেফার করবে। এইভাবে চেন সিস্টেমে আমাদের রিচ বাড়বে।